প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল এখন ওরা বলতেছে আমরা নাকি ওইসব দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের ধানের শীষের দুর্গ পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন, সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশা প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান, পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ। শেরপুরে বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষে আহত 30, ফরিদপুরে দুপক্ষের মারামারিতে আহত 15। এবং রাজশাহীর পর এবার চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে 5 বছরের শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। উৎকণ্ঠায় বাবা মা। বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী প্রচারণার মাঠ। সমস্যার সমাধান ও উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত প্রার্থীরা। ধানের শীষের প্রতিনিধিরা বলছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। আর এনসিপি প্রার্থীদের হুঁশিয়ারি, তাদের উপর আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। নির্বাচনের পরেও মানুষের সমস্যা সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছে জামায়াতের প্রার্থীরা। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে নগরীতে। ঢাকা ৮ আসনের ভোটারদের মন জয়ে অলি-গলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না। সিস্টেম পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায়। আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা 16 আসনে জনসংযোগকালে বিএনপির প্রার্থী অভিযোগ তুলে বলেন, একটি দল নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা করছে। এর বিপরীতে জামায়াতের প্রার্থী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটারের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনবে, এটা একটা পাগল বিশ্বাস করবে না। জামাতের যিনি প্রার্থী রয়েছেন, এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। এছাড়াও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা 17 সংসদীয় আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলটির নেতা আব্দুল সালাম বলেন, দেশকে গড়ে তুলতে হলে বিএনপি ও তারেক রহমান ছাড়া বিকল্প নেই। এই দেশটাকে গড়ে তুলতে হলে
বিএনপি আর তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা 11 আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা 9 আসনে প্রচারে ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও জমজমাট নির্বাচনী প্রচারণা। নির্বাচনে জয়ী হলে কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘিরে সহিংসতা থামানোর তাগিদ জামাত প্রার্থীদের। দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা। বুধবার সকালে দিনাজপুর 6 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। উঠান বৈঠকে নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়িতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কক্সবাজার 1 আসনে প্রচারণা চালান ধানের শীষের হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও 1 আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। আমাদের আরেকটা দল সরকার আমাদের সঙ্গেই ছিল, এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সব দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। আমি হয়তোবা সব ভালো করতে পারবো না, কিন্তু খারাপ কাজ আমার দ্বারা সম্ভব না। নির্বাচনী প্রচারণা ধানের শীষের পক্ষে খুব ভালো যাচ্ছে। মিডল ইস্ট থেকে অনেক লোকজন আসছে নির্বাচন উপলক্ষে। খুলনা 5 আসনে প্রচারণায় জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, কাউকে হুমকি ও ভয় দেখানো যাবে না। পিরোজপুর 1 আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দেন। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে, মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। ক্ষমতায় যাওয়ার আগে যারা এখন মাদের হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? কাউকে হুমকি দেওয়া যাবে না। বেশি ভয় দেখাবেন না, আপনি যে আঙ্গুল দেখাবেন আমারও সেই আঙ্গুল আছে। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। 11 দলীয় জোটের বিজয় হলে নরসিংদী 2 আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সমস্যাগুলোকে এখন নোট ডাউন করে আমাদের ইশতেহারের মধ্যে সেটা রাখবো। একই সাথে এটা আমাদেরকে বলেছেন যে কাজ নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে। পঞ্চগড় 1 আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসংযোগে তিনি বলেন, জাতি হামলাকারীদের ক্ষমা করবে না। এ সময় দ্রুত নিরাপত্তা সংখ্যা কেটে যাবে আশা করে ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ দেন আমির। মিরপুর বালিকা বিদ্যালয় মাঠে মিরপুর শাখা মহিলা জামাতের সমাবেশ। প্রধান অতিথি দলের আমির যোগ দেওয়ার আগেই কানায় কানায় ভরে যায় স্কুল প্রাঙ্গণ। বক্তব্য রাখেন মহিলা জামাতের নেতৃবৃন্দ। এ সময় স্বামীর জন্য ভোট প্রার্থনা করেন জামাত আমিরের সহধর্মিনী ডাক্তার আমেনা বেগম। আমরা জানি ঢাকা 15 আসনের প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা এই আসনের আমরা সবাই ভোটার, আমরা ভোটও দেব, দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হামলা করা হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটা অব্যাহত থাকলে বসে থাকবে না জামাত। আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাআল্লাহ
আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। এর আগে নিজ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকে জনসংযোগ করেন ঢাকা 15 আসনে। এ সময় পায়ে হেঁটে ভোটারদের কাছে যান জামাত আমির। দোকানপাট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আগামী সংসদ ভোটের মাধ্যমে দেশে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এদিন উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মা পাড়ের নগরীতে। কাল রাজশাহী ও নওগাঁয় জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। পরদিন বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তাঁর নেতৃত্বে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লবের আশা নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যা দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অর্থ আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসব মুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে জনগণ। যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এসএসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বুধবার দুপুরে আগারগাঁ নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। সিইসির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নির্বাচনের কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে। সামনের নির্বাচন নিয়ে আমার দেশ খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কিনা তা নিয়েও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে
স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার কারণ জানে না সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশে স্বার্থ বিবেচনায় নিয়েই যে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেবে দিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতীয় নাগরিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার আগে কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি দেশটি। ঢাকাকে অবহিত না করেই এই সিদ্ধান্ত কী ধরনের সংকেত দিচ্ছে তার কারণ খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনে সরকার সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক এবং সাংবাদিক প্রত্যাশা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই, তাদের আসার ব্যবস্থা মানে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করা যায়। শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি, এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বলে মনে করছে সরকার। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সংযত আচরণ করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটে যেসব দল নেই তারাই সহিংসতার কথা বলছে। সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। চীন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানায় স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে যে কোনো দেশের সহায়তা নিতে পারে ঢাকা। আর সংকেত যে কি আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি তা তো ঠিক কথা না। যেদিন শিডিউল ঘোষণা হলো সেদিনই তো বিভিন্ন জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিটাল ডিভাইস আর ইনোভেশন প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় পাসপোর্ট জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। দেশের তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বুধবার সকালে রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয়নি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা, বাস্তবে দেখি না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উপর আস্থা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা, এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জালিয়াতিতে পৃথিবীতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জালিয়াতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল।
পাসপোর্ট জাল, আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন, আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। দেশ জালিয়াতের কারখানা হবে না, হবে না, হবে না, এটাকে আমরা করতে চাই না। এক্সপো 2026 চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পর এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে 5 বছরের শিশু। স্থানীয়রা জানান, বিকেলে রাউজান উপজেলার কদলপুরে নলকূপের গর্তে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে রাউজান পুলিশ ও ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। গর্তটি 30 ফিট গভীর হওয়ায় এবং পর্যাপ্ত ভেকু না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। যত দ্রুত সম্ভব আরও 4টি ভেকু সরবরাহ করতে প্রশাসনকে জানিয়েছে তারা। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস। রাজধানীর উত্তরার একটি কাঁচা বাজারে আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে উত্তরার 11 নম্বর সেক্টরের কাঁচা বাজারে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকে 3টি ও টঙ্গী থেকে 2টি ইউনিট কাজ করে। আধা ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। শেরপুরে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ সংঘর্ষে জড়ালো বিএনপি জামাত, এতে আহত হন 30 জন। অন্যদিকে ফরিদপুরে নির্বাচনী সভায় দীর্ঘ বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন 15 জন। দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, মুহূর্তেই সমাবেশের স্থল পরিণত রণক্ষেত্রে। শেরপুর 3 আসনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান মঞ্চে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল হয় বিএনপি জামাত নেতাকর্মীদের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মঞ্চের সামনে রাখা চেয়ার ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি প্রার্থী নির্বাচনী সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন দলটির দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে জামাতে ইসলামী প্রার্থী দেলোয়ার হোসেনের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে গাইবান্ধা 5 আসনের শাহঘাটার স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাতের সমর্থকদের 4টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পাবনা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর, ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনায় মারা গেছেন তার 4 জন সহযাত্রীও। নির্বাচনী প্রচারণার কাজে যাওয়ার সময় বারামতিতে জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি। এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা 5 জনের কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে ছিলেন অজিত পাওয়ার, তার 2 কর্মচারী এবং বিমানের 2 জন ক্রু সদস্য। মুম্বাই থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল প্রায় 8টা 45 মিনিটে পুনে জেলার বারামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে নিজের রাজনৈতিক ঘাঁটি বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানান। তিনি বলেন, মহারাষ্ট্রের উন্নয়ন, বিশেষ করে সমবায় খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সহ বহু নেতা শোক প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ একে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। এদিকে জানা গেছে যে লিয়ারজেট 45 বিমানে দুর্ঘটনাটি ঘটে সেটি পরিচালনাকারী সংস্থার আরেকটি বিমান 2023 সালেও দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও তখন প্রাণহানি হয়নি। এবারের ঘটনায় সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এশিয়ার দেশগুলোর মাঝে এমন সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে এশিয়া কাপই হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে
বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সাকিব দেশে ফিরলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে, কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে। তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। তারা এমন এক সময় করেছেন, এটা যে কোনো দেশই আসলে এটা রিয়্যাক্ট এরকমই হবে। আবার চাচ্ছেন বাংলাদেশ টিম সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। টোটালি আমার কাছে মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ক্রিকেট বোর্ডই আসলে এই গেমটা খেলেছেন। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। এবং ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার, দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।